গুড ইভিনিং ডিয়ার স্টুডেন্টস এন্ড অ্যাসপিরেন্টস। আমি সুশোভন রয়, আমি অ্যানএকাডেমির ইংলিশ ফ্যাকাল্টি। তো আমরা আজকে যাকে পেয়েছি ইন্টারভিউ সেশনে, ওনার নাম হচ্ছে অনুদীপ্ত বাপারি। তো অ্যানএকাডেমির আমরা কন্টিনিউ যে ইন্টারভিউ প্রসেস নিচ্ছি, তার মধ্যে বিভিন্ন সেকশনের স্টুডেন্ট থাকছে, যারা ব্যাংকিং, যারা স্টাফ সিলেকশন, ডাব্লিউবিসিএস, পিএসসি ওরিয়েন্টেড বা ডাব্লিউবিপি বা পুলিশ ওরিয়েন্টেড পরীক্ষায় পাশ করেছেন এবং চূড়ান্ত সাফল্য লাভ করার পরে তারা তাদের এক্সপিরিয়েন্স শেয়ার করেছেন যে তারা কতদিন ধরে প্রিপারেশন নিচ্ছেন, কতদিন ধরে প্রিপারেশনের এই স্ট্র্যাটেজি বা তাদের সাবজেক্ট ওয়াইজ স্ট্র্যাটেজি কি, সেগুলো সবই শেয়ার করছে। তো আজকে আমরা যাকে পেয়েছি ওনার নাম হচ্ছে অনুদীপ্ত বাপারি। অনুদীপ্ত, তোমাকে অ্যানএকাডেমির অনলাইন প্ল্যাটফর্মে স্বাগত আজকের ইন্টারভিউতে। থ্যাংক ইউ স্যার। আচ্ছা, তো অনুদীপ্ত, তোমার কাছে যেটা আমার প্রথম প্রশ্ন, যে অনুদীপ্ত বাপারি, আমি স্টুডেন্টদের প্রথমে জানি নাকি ও দুটো পরীক্ষায় চূড়ান্ত সাফল্য লাভ করেছে। ও গভর্নমেন্ট জব ক্র্যাক করেছে। ফার্স্ট 2019 এসবিআই ক্লার্ক অ্যান্ড বা জুনিয়র অ্যাসিস্ট্যান্ট, যেটার নাম ছিল, এবং সেকেন্ড হচ্ছে কোনটা না, সেকেন্ড হচ্ছে এফসিআই 2019। তো অনুদীপ্ত, এই দুটো সাফল্যর পিছনে তোমাকে প্রথমেই আমার কোশ্চেন যে তোমার কত বছরের প্রিপারেশন ছিল, কত বছর তুমি প্রিপারেশন নিয়েছো? অ্যাকচুয়ালি আমি 2015-এ কলেজ লাইফ শেষ করেছি। তারপরে লাস্ট 5 ইয়ার্স ধরে আমি প্রিপারেশন করেছি। তার মধ্যে আমার অনেক ফেলিয়ার্স এসেছে, অনেক পরীক্ষা দিয়েছি, স্পেশালি ব্যাংকিং সেক্টরে, আদার সেক্টরেও দিয়েছি। ব্যাংকিংটাই আমার টার্গেট ছিল। আলটিমেটলি এই দুটো পরীক্ষাটা আমি কোয়ালিফাই করেছি। ওকে ওকে। তো ফার্স্ট অফ অল তুমি অনুদীপ্ত, তোমার একটু মানে ব্যাকগ্রাউন্ড, তোমার সম্বন্ধে একটু ইন্ট্রোডাকশন দাও আমাদের অডিয়েন্স। হ্যাঁ স্যার, আমি আমি কম্পিউটার সায়েন্স অনার্স নিয়ে বিএসসি পাস করেছিলাম বর্ধমান এপিসি কলেজ থেকে। আর আমার এইচএস এটা সায়েন্স ছিল ডেফিনেটলি। আর তো আমার হবি ছিল মোটামুটি ব্যাংকিং সেক্টরেই জব করার। তা আমি অন্য কোনো দিকে আর ফোকাস করিনি, লাইক আদার্স কোনো প্রাইভেট জব অর এলস। আমার ফোকাস একটাই ছিল যে না, আই হ্যাভ টু বি ইন দ্য ব্যাংকিং সেক্টর, and the best bank is like State Bank of India, everyone's dream. এটাই আমার ইচ্ছা ছিল। তা এটার সাথে সাথে আমার ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়াতেও সিলেকশনটা হয়ে গেছে। আর আরো অনেক পরীক্ষা দিয়েছিলাম, বাট ওগুলোয় কিছু কিছু আমার প্রিলিমস হয়েছে, মেন্স হয়নি। জাস্ট লাইক ফর এক্সাম্পল 2018-এ যে ক্লার্কটা হয়েছিল আইবিপিএস, আইবিপিএস এ আমার অনলি 0.75-এ আমার কেটে গেছিল। আচ্ছা, মানে একটা মেন্সে গিয়ে? লট অফ মেন্সে গিয়ে একদম। আচ্ছা, একটা মানে খুব খারাপ সিচুয়েশনের মধ্যে দিয়ে গেছিলাম, যে জাস্ট এটুকুর জন্য হয়নি। আমার হয়তো এরকমও মনে হয়েছিল যে মেবি হয়তো আমার চাকরি হবে না বা কিছু, কিন্তু তাও আমি হাল ছাড়িনি। আমি টানা প্রিপারেশন করে গেছি। আমি যদি দিনে যদি 7 আওয়ার্স 8 আওয়ার্স করতাম, সেটাকে আমি আরো 3-4 আওয়ার্স বাড়িয়ে দিলাম। এভাবে করে তারপরে আমার অ্যাট লাস্ট গিয়ে এসবিআই ক্লার্কটা হলো, আর ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়াটা হলো। আর রেলে যেটা হয়েছিল গ্রুপ ডি তে আমার মেন্স কোয়ালিফাই করেছিলাম, কিন্তু আমি আর পিইটির জন্য যাইনি। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো মানে রিটেন হিসাবে তুমি তিনটাতে চূড়ান্ত সাফল্য লাভ করেছিলে, সেখান থেকে এখন অনুদীপ্ত জব করছে 2019 এর এসবিআই জুনিয়র অ্যাসিস্ট্যান্টে, এবং নেক্সট ও জয়েন করবে হচ্ছে এফসিআই তে। এবার সেটা ওর পার্সোনাল বিষয়, জয়েন করবে কি করবে না সেটা বিষয়। তো আমি যতদূর জানি, আমার সাথে যতদূর কথা হয়েছে, তো দুটোতেই সাফল্য লাভ করেছে। তো আপাতত এখন একজন ব্যাংকার। তো এখান থেকে ওর যে 5 বছরের প্রিপারেশন, সেই প্রিপারেশন স্ট্র্যাটেজি সম্বন্ধেও জানবো। কারণ অবভিয়াসলি ব্যাংকারদের এখন সহজে পাওয়া যাচ্ছে না, যা ব্যাংকে ভিড়। তো সেই কারণে আজকে আমরা অনুদীপ্তকে পেয়েছি, তো সুতরাং পুরো অনেকগুলোই কোশ্চেন করবো। তো তোমার কাছে যেটা আমার নেক্সট কোশ্চেন হবে, যে তোমার এই যে 5 বছরের যখন তুমি প্রিপারেশন নিয়েছো, অনেকেই 5 বছরের প্রিপারেশনে হাল ছেড়ে দেয়, 3 বছরে গিয়ে হাল ছেড়ে দেয়, যে হবে না, আমার দ্বারা কি আদৌ গভর্নমেন্ট জব হবে, এরকম ভাবে অনেকে ডিমোটিভেটেড হয়ে যায়। তো তোমার এই 5 ইয়ার্স এর প্রিপারেশনে তুমি অনেকগুলো ফেইলিয়ার্স দেখেছো, তারপর গিয়ে 2019-এ দুটো চাকরি একসঙ্গে পেয়েছো, যেখান থেকে তোমার একটা ইচ্ছা ছিল যে ব্যাংকার হওয়ার, তুমি সেখানে সাফল্য লাভ করেছো, এবং আশা করি তুমি পরবর্তীকালেও এভাবেই এগিয়ে যাবে আদার্স পরীক্ষাগুলোতে। কিন্তু আমার যেটা মূল কথা জানার, যেটা স্টুডেন্টদের কাছে অত্যন্ত একটা ভাইটাল বিষয় হবে, এই যে 5 বছরের যে ফ্রাস্ট্রেশন তোমার মধ্যে এসছে বা ডিপ্রেশন যেটাকে আমরা বলি, সেটাকে তুমি কেমন ভাবে কাটাবে?
ডিপ্রেশন তো 5 বছরে মানে যা হয় অনেকটাই হয়েছে। পাশের লোক, পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন বলছে কবে পাবি, কেন প্রাইভেটে জয়েন করলি না, কেন ইঞ্জিনিয়ারিং করিসনি। আমি বলেছি আমার টার্গেটটা ফিক্স আছে, আমি ওটা চাই, ওটাই আমি করব। ঠিক। এটার জন্য আমি কখনো হাল ছাড়িনি। হয়তো ফেলিয়ার্স অনেক এসছে, তার জন্য আমার বাড়ির লোক যারা আছে তারা আমাকে খুবই সাপোর্ট দিচ্ছেন মেন্টালি। মেন্টালি কখনো সেরকম ভাবে প্রেশারাইজ করেননি। তবুও একটা প্রেশার থাকে। তা হ্যাঁ, খারাপ লাগতো আমার একটা, আমি ঠিক আছে প্রিপারেশন করছি, সন্ধ্যা একটু নিজের জন্য দিলাম। এরকম না যে একবারে টানা পড়ে যাব, তখন একটা ফ্রাস্ট্রেশনটা চলে আসে যে হচ্ছে না হচ্ছে না, যাই হোক এভাবে করে হয়ে গেছে। তা সেটা ছাড়াও আমার অন্য যে আহ, মানে লাইক হবিস গুলো আছে, সেগুলোতে আমি খানিকটা টাইম দিতাম, তাতে আমার মাইন্ডটা ফ্রেশ হতো। হ্যাঁ, তার মানে এই না যে আমি ওইটা নিয়েই পুরো পড়ে যাবো সারাদিন, বন্ধু বান্ধবের সাথে আড্ডা দিয়ে বেড়াবো, তাহলে হবে না। আর গভর্নমেন্ট জব পাওয়ার একটা মেইন স্ট্র্যাটেজি হলো আহ, কিছু বন্ধু বান্ধব স্যাক্রিফাইস করতে হবে, না হলে এটা আহ, সম্ভব না, পসিবল না, কিছুটা একদম। স্যাক্রিফাইস করতেই হবে। আচ্ছা। আচ্ছা, তো এখান থেকে আমরা একটা জিনিস জানলাম। এবার যে তোমার কাছে আমার প্রশ্নটা হবে সেটা হচ্ছে সাবজেক্ট ওয়াইজ স্ট্র্যাটেজি, কারণ তুমি ব্যাংকিং সেক্টরেও জবের জন্য কোয়ালিফাই করেছো, রেলওয়েতেও তুমি কোয়ালিফাই করেছো, এবং অ্যাজ ওয়েল অ্যাজ তুমি এফসিআই তেও চূড়ান্ত সাফল্য লাভ করেছো, এবং সিজিএলও তুমি টিয়ার 1 পাস করেছিলে, টিয়ার 2 তে গিয়ে তোমার সাফল্য হয়নি। তো তোমাকে আমি অনেকগুলো জায়গা থেকে প্রশ্ন করবো। প্রথম কথা হচ্ছে তোমার ম্যাথ এবং রিজনিং এর স্ট্র্যাটেজি কি ছিল? তুমি কিভাবে প্রথম থেকে তৈরি করে নিজেকে কিভাবে নিয়ে গেছিলে ম্যাথ এবং রিজনিং? ম্যাথ এন্ড রিজনিংটা একদম বেস লেভেল থেকে আহ, করা শুরু করলাম। একদম বেস যে মানে বই আছে, টেক্সট বই থেকে শুরু করলাম। অনেক অনেক টিচার্স আছে যাদের কাছে আমি গেছি, সেখান থেকে অনেকটাই আমি শিখেছি। তারপরে মেন হচ্ছে একটাই জিনিস, প্র্যাকটিস এন্ড প্র্যাকটিস। কারণ যা মোটামুটি আছে সবাই করতে পারে, এটাকে টাইমের মধ্যে নামানোটাই হচ্ছে একটা মেন ফ্যাক্ট। এন্ড ইন ব্যাংক তো মানে এটা স্পিড, আর কিছু বলার নেই। ঠিক। তো সেখান থেকে তোমার স্পিডের জন্য, এই যে টাইমের যে তুমি কথা বললে, সেখান থেকে তোমার সোর্স অফ মেটেরিয়ালস কি ছিল, বা তুমি কি কি বুক বা অনলাইন ফলো করতে? বুকস আমি ফার্স্টে যেটা সবাই করে, ডারেস আগরওয়াল থেকে শুরু করলাম। তারপরে সেখান থেকে অনলাইন বিভিন্ন ক্লাস মোটামুটি ইউটিউবে যেগুলো মোটামুটি পেতাম, লাইক আড্ডা, ফেসবুক, হোয়াট এভার, যেগুলো আমার মনে হতো ম্যাটেরিয়ালস গুলো ভালো আছে, একটু টাফ আছে, সেগুলো প্র্যাকটিস করতাম। আর লাইক যদি স্যার কোনো সোর্স বলো টাইমটা স্টুডেন্টদের, নিয়ে যেটা তারা প্রিপারেশন নিতে সুবিধা হবে তাদের, যে মক সাইট বা ইউটিউব লাইক সাইট। আড্ডার, হ্যাঁ, লাইক ওই আন একাডেমি তো ডেফিনেটলি আছে। আন একাডেমি ইজ আ ভেরি গুড প্ল্যাটফর্ম। মানে এখান থেকে মানে এটা লাস্টের দিকে আমি আন একাডেমি থেকেই করলাম, তার আগে আমি আড্ডা বা হোয়াট এভার টলিবোর্ড সব জায়গা থেকে আমি প্র্যাকটিস করেছি। মানে তুমি লাস্টে অলিবোর্ড, আড্ডা এবং আনএকাডেমি, তিনটে তোমার মতে সোর্সেস গুড এট প্রেজেন্ট স্টুডেন্টদের ফলো করার জন্য? হ্যাঁ হ্যাঁ একদম স্যার। ঠিক। ঠিক। এবার স্পেশালি নেক্সট এখন প্রশ্নে আসবো অন্য যে, সাইট গুলোর সম্বন্ধে আমি কিছু আচ্ছা আছে। আচ্ছা, নেক্সট প্রশ্ন হচ্ছে যে ইংলিশ স্ট্র্যাটেজি, কারণ ইংলিশে অবজেক্টিভ প্রশ্ন ছিল এসবিআই ক্লার্কে, আর এফসিআই তে ছিল, এবং এসএসসি সিজিএল তে 200 নম্বরে ছিল। তো তোমার ইংলিশ স্ট্র্যাটেজি সম্বন্ধে ডিটেইলে যদি একটু বলো। ইংলিশটা তো স্যার আপনি তো জানেন, আপনার থেকেই বেসিকটা স্টার্ট করা, আপনার থেকেই মানে মানে কোন ম্যাটেরিয়ালস গুলো ফলো করতে হবে, কিভাবে করতে হবে, এটুকু আমি আপনার থেকেই শিখেছি, এটা আমি অস্বীকার করছি, কখনো করবো না। ইংলিশটা মানে ফার্স্টের দিকে ব্যাংকিং এ ইংলিশটা অতটা টাফ আসতো না, কিন্তু ইন রিসেন্ট টাইমস ইংলিশটা মানে খুব টাফ আসা শুরু করেছে। এটা হুম। আপনার গাইডেন্স থেকে আমি বুঝলাম মানে কিভাবে কি প্রিপারেশন করতে হবে। সেখান থেকে আমি বিভিন্ন জায়গা থেকে ম্যাটেরিয়ালস কালেক্ট করে আহ তারপরে আমি প্রিপারেশনটা করতাম। আর একটা বই আমি লাস্ট কিনেছিলাম ওই পর ক্যাটের জন্য, যেটা ওই টাটা ম্যাকগ্র হিলের বইটা। আচ্ছা আচ্ছা। এটা খুবই টাফ ছিল, কিন্তু পুরোটা কমপ্লিট করা হয়নি।
ওখান থেকে তুমি আর মেইনলি সোর্স অফ আজকাল মেটেরিয়াল প্র্যাকটিস করতে, ঠিক। তো অনুদিত তো আমারই হ্যাঁ স্টুডেন্ট, হ্যাঁ আমার কাছে ইংলিশের প্রিপারেশন নিত, সেখান থেকে আমি ব্যাংকিং সেক্টরের আলাদা সেপারেট ব্যাচে ওদেরকে ক্লাস করানো হতো। এবং ওর একটা জিনিস ছিল কি, রেগুলারিটি ছিল, এবং প্র্যাকটিস করে যত প্রচন্ড পরিমাণে প্র্যাকটিস করতো, সেটও করতো। তো ইংলিশ একটা প্র্যাকটিসের জায়গা, যেখানে আমি তোমাদেরকে একাডেমিতে পড়াই, তোমরা দেখেছো, বা যারা এখনো দেখোনি তারা আমার সাথে কানেক্টেড হও আস্তে আস্তে। ইংলিশ কিভাবে প্র্যাকটিস করতে হবে, ইংলিশের বেসিক্স কি, ঠিক আছে। আচ্ছা অনুদীপ্ত, তোমার এই ম্যাথ, রিজনিং, ইংলিশ আর কারেন্ট অ্যাফেয়ার্স বা জিকে, এই যে সেক্টর গুলো ছিল, এর জন্য কি পার ডে কিছু প্ল্যানিং ছিল, টাইম অ্যালটমেন্ট, নাকি হ্যাপাজার্ড ভাবে চলতো, এটা যদি একটু বলো। না, এটা আমি আগের থেকে একটুখানি ভেবে নিতাম যে এই টাইমটা আমি এটার পিছনে দেবো। লাইক কোনো সময় আমি ঠিক করলাম 2 আওয়ার্স আমি কারেন্ট অ্যাফেয়ার্স করবো, সেটা 2 আওয়ার্স এর জায়গায় 2 আওয়ার্স 30 মিনিটস 40 মিনিটস হয়ে গেল, মানে আমার ম্যাটেরিয়ালসটা মোটামুটি মোটামুটি কমপ্লিট হওয়া চাই, মানে তোমার যেটুকু আমি প্ল্যানিংটা কি করবো। পার ডে ছিল নাকি পার উইক ছিল, নাকি এরকম কিছু প্ল্যানিং, যেমন সবার বিভিন্ন টপার্সদের আলাদা আলাদা প্ল্যানিং থাকে। আমার পার ডে হিসাবে মোটামুটি প্ল্যানিং ছিল। আমি ধরুন আজকে আজকে শোয়ার আগে আমি চিন্তা করে নিতাম যে কালকে আমি কি করবো, আর সেই টার্গেটটা আমি ফুলফিল করতাম। সেটার জন্য আমার 1 ঘন্টা 2 ঘন্টা এক্সট্রা পড়তে হলো, সেটা নিয়ে অসুবিধা নেই। আর আরেকটা কথা স্যার বলবো টাইম ম্যানেজমেন্ট নিয়ে। ম্যাথ রিজনিং এ তো আপনি জানেন ব্যাংকিং এ টাইমটা খুবই ম্যাটার করে। তা সেটা আমি কি করতাম, একটা মানে আমি ফোনে টাইমার অন করতাম, ফোনে টাইমার অন করে আমি জিনিসটা প্র্যাকটিস করতাম, তখন দেখতাম মানে কত শর্ট টাইমে আমি ওটা করতে পারছি। এটা আমার একটা স্ট্র্যাটেজি ছিল টাইমিং এর। মানে টাইমার সেট করে প্র্যাকটিস করা, সেখানে যদি হাফ আওয়ার বেশিও লাগে তো আমাকে দিতে হবে, এমন নয় যে যেটা আমি আজকে প্ল্যান করেছি সেটা পুরোটা কমপ্লিট করবো, তাই তো। হ্যাঁ হ্যাঁ একদম স্যার। একদম একদম। আচ্ছা এবার প্রশ্ন হচ্ছে তোমার কাছে, যে এই যে তুমি ধরো জিকে বা কারেন্ট অ্যাফেয়ার্স, এবার এই কারেন্ট অ্যাফেয়ার্স ধরো ডাব্লিউবিসিএস মেন্স এর পার্টে থাকে, এসএসসি সিজিএল ও এখন প্রচুর কারেন্ট অ্যাফেয়ার্স এসছে এবছরে, ঠিক আছে। ব্যাংকে তো আসেই, সেটা তো নতুন আর কোনো কথা না। তো আমি তোমাকে জানতে চাইছি যে এই এই যে প্ল্যানিংটা, কারেন্ট অ্যাফেয়ার্স এর প্ল্যানিংটা, সেটা একটা স্টুডেন্ট কিভাবে সাজাবে, কারণ কারেন্ট অ্যাফেয়ার্সটা অনেকে ডে বেস পড়ে, অনেকে চ্যাপ্টার ওয়াইজ পড়ে, লাইক ইন্টারন্যাশনাল ডেজ, ঠিক আছে, ন্যাশনাল ডেজ বা ডে ডে অ্যান্ড ডেটস থেকে পড়ছে, থিম পড়ছে, অবিচুয়ারিজ পড়ছে, অ্যাপয়েন্টমেন্টস পড়ছে, স্পোর্টস পড়ছে, ঠিক আছে। তো এইখানে তোমার স্ট্র্যাটেজিটা কি ছিল, তুমি কি মানে পার ডে বেসিসে পড়তে নাকি চ্যাপ্টার ওয়াইজ ভাগ করে পড়তে? পার ডে বেসিসে পড়তাম। পার ডে। আর যেগুলো আপনার নর্মাল যেগুলো আছে, যেগুলো কখনো চেঞ্জ হবে না, স্ট্যাটিকটা, সেগুলো মানে কোনো একদিন ঠিক করে নিতাম যে আজকে এই মুখস্থ করে আমি ওটা somehow কোনোদিন লিখতাম, বা কোনোদিন নিজে নিজেই ইয়ে করতাম, ডিসকাস করতাম, বা ফ্রেন্ডসদের সাথে ডিসকাস করতাম এটা কি হবে এটা কি হবে, এভাবে মোটামুটি হলো। এভাবে মোটামুটি প্রিপারেশন নিচ্ছি। আচ্ছা এবার নেক্সট যেটা আমার কাছে আরেকটা প্রশ্ন, এবার তোমাকে আরেকটু আমি ব্যাকে নিয়ে গিয়ে প্রশ্নটা করব। কারণ এই 5 বছরের জার্নিতে ধরো তুমি যখন ফেলিয়ার্স গুলো একের পর এক দেখছিলে, তুমি ধরো প্রিপারেশন শুরু করছো 5 বছর মানে 2014 থেকে, তো জব পাচ্ছ 2019-এ, তো এই যে লং 5 ইয়ার্স এর প্ল্যানিং এ তোমার কি কি ভুল স্ট্র্যাটেজি ছিল, সেটা যদি স্টুডেন্টদের বলো তাহলে অনেকের কাজে লাগবে, যে ভুল স্ট্র্যাটেজি স্যার আমার এটা ছিল। স্যার ভুল স্ট্র্যাটেজি যেটা মেনলি ছিল, সেটা আমি মানে লাস্ট যে আমার ক্লার্কে ফেলিয়ারটা হলো হুম, আইবিপিএস এ, সেখান থেকে রিয়েলাইজ করলাম যে আমার তখন মনে হয়েছিল যে আমি যা পড়েছি দ্যাটস এনাফ, হুম, আমি যা পড়েছি দ্যাটস এনাফ, বাট হুম, মানে স্টাডি ইজ নট এনাফ। হুম। তুমি যতই যা পারো এভরিথিং ইজ নট এনাফ, মানে লাস্ট লেভেল অব্দি মানে যেতে হবে, লাস্ট যেখানে গিয়ে স্যাচুরেট করবে ওই অব্দি যেতে হবে। এটাই আমার মানে মেনলি ভুলটা আমি বুঝতে পেরেছি। আর তারপরে আরো অনেক ভুল ছিল, যেমন টাইম কম দেওয়া বা কিছু না, এটা আমার করা আছে ঠিক আছে হয়ে যাবে, সেরকম করলে হবে না, প্র্যাকটিসটা না থাকলে হবে না। আর আরেকটা ভুল যেটা ছিল সেটা স্যার আপনার হলো গিয়ে, আমি কোনো মানে যে কোনো একটা সাবজেক্টে স্পেসিফিক টাইম দিতাম, মানে ধরুন ফর 1 মান্থ আমি ম্যাথ করলাম তো ম্যাথই করে গেলাম, আচ্ছা তারপরে টু মানে মান্থস এটা আমি করা ইংলিশ যাবে না, করে গেলাম, এটা এরকম একদমই ভাবে মানে অ্যাভয়েডেড, তাই তো। না না, এটা একদমই না ঠিক। না, এই প্রত্যেকটা জিনিসগুলি অনেকটা সাবজেক্ট কাজে মিলিয়ে লাগে। মিশিয়ে। হ্যাঁ বলো বলো। হ্যাঁ মানে প্রত্যেকটা সাবজেক্টই রোজ করতে হবে, সেটা যে যেরকম ভাবে প্ল্যানিং করে করে। কেউ ধরুন 1 ডে 2 ডে ম্যাথ করলো, রিজনিং করলো, বা দিনের কিছু আওয়ার্স ভাগ করে নিল, এটা যার যেরকম সুবিধা হয় সেরকম, কিন্তু মানে রোজ প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস সেট মেনলি, মক টেস্ট বা যা বই আছে, যা এখন তো ম্যাটেরিয়ালস এর প্রবলেম নেই, প্রচুর প্রচুর। অনলাইনে অনেক ম্যাটেরিয়ালস আছে। হুম।
হ্যাঁ, ওখান থেকে এবার প্র্যাকটিসটা অনুদীপ্ত, করতে হবে। এটা একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় যে আমরা মানে অনেকেই আমাদেরকে জিজ্ঞেস করে রাইট স্ট্র্যাটেজি কি ছিল, কিন্তু কিছু ক্যান্ডিডেটকে যাদের প্রিপারেশনে অনেকটা দিন ছিল, দেখা যাক একটু মানে দেরি করে জব পেয়েছে, তাদের অবভিয়াসলি কিছু ভুল প্ল্যানিং ছিল। সেই প্ল্যানিং গুলো যদি স্টুডেন্টরা জানে, তাহলে তারা আগের থেকে এইসব বিষয়ে সচেতন হয়ে যাবে। যেমন একটা প্ল্যানিং হচ্ছে আমি 1 মাস ধরে একটা জিনিস করবো না, বা 10 দিন ধরেই চালাচ্ছি ম্যাথ বা রিজনিং বা ইংলিশ, এরকম নয়, অল্টারনেট ডেজে আমাকে সব সাবজেক্টের গুরুত্ব দিতে হবে। ইটস আ ফাইন আইডিয়া। হ্যাঁ, তো এইবার ধরো তুমি যখন বললে যে তুমি একটা পরীক্ষায় ফেলিয়ার্স হচ্ছে, অনেকে কি করে ডিমোটিভেট হয়ে আর পড়াশোনা করে না, বন্ধ করে দেয় বা প্রাইভেটে জব চলে যায়। এই যে তুমি বলছো আইপিএস এ তুমি ফেলিয়ার হয়েছিলে 0.75 নাম্বারের জন্য, ইটস এ বিগ 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 ম্যাটার ফর আ স্টুডেন্ট, ঠিক আছে? তো সেইখান থেকে দাঁড়িয়ে দেখতে গেলে তোমার পড়াশোনা যখন তুমি 7.5 এ ফেল করলে এবং কোয়ালিফাই করতে পারলে, তারপর তুমি কত ঘন্টা পড়াশোনা ইনক্রিজ করেছিলে নাকি একই পড়াশোনা রেখেছিলে, এটা যদি একটু ডিটেলে বলো। তারপরে আমি টাইমটা ইনক্রিজ করেছিলামই অবভিয়াসলি, কিন্তু টাইম মানে 3 আওয়ার্স বাড়লাম বা 4 আওয়ার্স বাড়লাম এরকম কোনো, যতক্ষণ না আমার মনে হচ্ছে না আমার এই টপিকটা আমার কমপ্লিট হয়ে গেছে ততক্ষণ। মেবি কোনো কোনদিন রাত 2টো 3টে 4টেও বাজতো, আবার কোনো কোনদিন আমি ওই 11টা 12টাও হয়ে যেত এরকম। কিন্তু আমার টপিকটা আমার কমপ্লিট করতে হবে, এটাই যে। আচ্ছা। আর তো স্যার, এত বছরের ফেলিয়ার থেকে একটা জিনিস বুঝলাম যে কোনো একটা ফেলিয়ার হলে যে তার মানে আর হবে না তা না। এটার মানে একদম এটাও হতে পারে যে সামথিং গুড আর মানে সামথিং বেটার ইজ ওয়েটিং ফর ইউ। যেমন তখন যদি আমার আইবিপিএস ক্লার্কে হয়ে যেত, আমি হয়তো অন্য ব্যাংক পেতাম, ইউবিআই বা হোয়াট এভার, অন্য অন্য জবও হয়তো পেতাম না। এখানে আমি ঠিক আছে একটু ওয়েট করলাম। আই থিঙ্ক যেগুলো পেয়েছি মোটামুটি ঠিক আছে, মোরাললেস খুব খারাপ না। তো এবার হ্যাঁ, এবার দেখো এটা তো একটা খুব গুরুত্বপূর্ণ কথা। অনেক স্টুডেন্ট ভাবে যে আমি একটা পরীক্ষা দিলাম 2 বছরের পরে ফেল করে গেলাম, তাহলে আমি প্রাইভেটে মুভ করে যাই। তো দ্যাট ইজ নট আ গুড থিঙ্কিং। এখান থেকে আমরা আরেকটা সাজেশন পাচ্ছি অনুদীপ্তর কাছ থেকে যে ফেল তো অবশ্যই, ফেলিয়ার্স ইজ দ্য পার্ট অফ আ লাইফ, ঠিক আছে? ফেলিয়ার্স থাকবেই। তো এই মোটিভেশন গুলো যখন আমরা একটা সাকসেসফুল স্টুডেন্টদের কাছে পাই, তখন স্টুডেন্টদের একটা আলাদা এন্থু আসে যে চলো আমারও হবে। তো এই এই প্রসেসটা নিয়ে তোমাকে এগিয়ে যেতে হবে স্টুডেন্টদের। তো অনুদীপ্ত, আমার তোমার কাছে শেষ প্রশ্ন আজকে, কারণ আমরা ইন্টারভিউ শেষ মুহূর্তে চলে এসেছি। তো আমার শেষ প্রশ্ন তোমার কাছে এটাই যে এই যে স্টুডেন্টসরা এখন এই লকডাউনে কিভাবে প্রিপারেশন নেবে, বা এই লকডাউনটাকে তুমি কি দেখছো স্টুডেন্টদের পক্ষে? কারণ অনেকেই এখন ডিমোটিভেটেড হয়ে গেছে, যে তারা ভাবছে যে আদৌ পরীক্ষা হবে কি হবে না। সো লাইক দ্যাট, তুমি একটা সেক্টরে জব করছো, এসবিআই এর মতো একটা বড় ব্যাংকিং সেক্টরে, আর এফসিআই তেও তুমি কিছুদিন পর জয়েন করবে। তো তোমার মতে এই লকডাউনটাকে স্টুডেন্টরা কিভাবে কাজে লাগানো উচিত? আচ্ছা, লকডাউন মানে যে মানে আর কখনো কোনো পরীক্ষা হবে না, রিক্রুটমেন্ট হবেই না, এটার এটার কোনো মানে নেই। ঠিক আছে, কোভিড একটা প্যান্ডেমিক এসছে, এটা ঠিক হয়ে যাবে। এর আগেও এরকম অনেক প্যান্ডেমিক এসছে, অনেক লকডাউনও হয়েছে এরকম, যেটা আমাদের ইন্ডিয়ান হিস্ট্রি খুঁজলে বা ওয়ার্ল্ড হিস্ট্রিতে অনেকটাই পাওয়া যাবে। কিন্তু তারপরে তো সিচুয়েশন নর্মাল হয়েছে, পরীক্ষা ডেফিনেটলি হবে। এখন হচ্ছে লকডাউন পিরিয়ডে এটাকে কে কিরকম ভাবে ভাবে কাজে লাগাচ্ছে। ঠিক। কেউ হয়তো ডিমোটিভেট হয়ে পড়াশোনা ছেড়ে দিল, কিন্তু এটা করলে তো হবে না। ইউ হ্যাভ টু বি ইন টাচ, পড়াশোনাটা চালিয়ে যেতে হবে, না হলে তুমি ছেড়ে দিলে এটা তোমার ব্যাপার, কিছু তো করার নেই এখন। হবে, পরীক্ষা হবে না যে এরকম না। আমি নিজেও এসবিআই তে আছি, অনেক এখনো সিট খালি ভ্যাকেন্ট আছে, আমাদের কাছে খবর আছে। তো এক্সাম ঠিকই হবে, আজ না হোক কাল ঠিক হবে। ঠিক। তো স্টুডেন্টদের ধৈর্য ডিমোটিভেটেড ধরে হলে এগোতে হবে হবে, না। এটাই আমরা শিখলাম এখান থেকে, যে একজন ক্যান্ডিডেট আস্তে আস্তে এতগুলো ফেলিয়ার্স পাওয়ার পরেও যখন সে দুটো টপ ক্লাস লেভেলের জব পাচ্ছে এবং আরো সে জবের জন্য নিজেকে চেষ্টা করছে। তো যেখানে স্টুডেন্টরা জব পাচ্ছে না, তো তাদের কাছে এটা একটা বড় ইন্সপিরেশন যে আমি কিভাবে জবটাকে পাবো, বা হোয়াট আর দ্য মেথডস, যে মেথডসটা কি, যে কি সিলেকশন প্রসেসটা কি, আমাকে সিলেক্টেড হতে গেলে কি লাগবে। তো এখান থেকে আমরা অনেক কিছু শিখলাম আজকে ইন্টারভিউ তরফ থেকে, অনুদীপ্তর কাছ থেকে। তো অনুদীপ্ত, তোমাকে অসংখ্য ধন্যবাদ এই ইন্টারভিউটা দেওয়ার জন্য আমার তরফ থেকে এবং একাডেমির তরফ থেকে, যেটা অনেক অ্যাসপিরেন্টসদের অ্যাসপায়ার করবে ঠিক আছে। তাদের নতুন জীবন। থ্যাংক ইউ। তো আজকে আমি এখানেই শেষ করছি ইন্টারভিউটা, এবং স্টুডেন্টদের জানিয়ে রাখি যে তোমরা আমার সাথে কানেক্টেড হও। আমার নাম সুশোভন রয়, আমি একাডেমির ইংলিশ এডুকেটর। তো আমার প্রচুর স্পেশাল ক্লাস হয়, প্রচুর ইউটিউব ক্লাস হয় একাডেমির মাধ্যমে। তো তোমরা সেগুলোতে জয়েন করো এবং নিজেদের ইংলিশ প্রিপারেশনকে ত্বরান্বিত করো। থ্যাংক ইউ টু অল অফ ইউ পার্টিসিপেটিং। থ্যাংক ইউ অনুদীপ্ত, আবারও তোমাকে।